আমাদের ছোটবেলায় আমাদের স্নেহময়ী মা সারা দিনের অক্লান্ত পরিশ্রমের শেষে যখন একটু ফুরসত পেতেন, তখনই আমরা ভাই বোনেরা বায়না ধরতাম, মা, ফরেস্টের গল্প বলো না। আজ সময়ের নিয়মে ৭০টিরও বেশি বসন্ত পার করে মায়ের সেই স্মৃতিগুলো যেন বিকেলে রোদের মতো কিছুটা ঝাপসা হয়ে আসছে। আমি চাইনি সেই অমূল্য স্মৃতিগুলো হারিয়ে যাক, তাই মাকে অনুরোধ করেছিলাম কলম ধরার। মা লিখলেন তার জীবনের ফেলে আসা দিনগুলোর কথা। মায়ের এই স্মৃতিকথার নাম দিয়েছেন ফরেস্টের গল্প। আজ মাতৃদিবসের প্রাক্কালে মায়ের সেই স্মৃতিলেখাই পাঠ করে শোনাব। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। মায়ের কাছে শুনেছিলাম সুন্দরবন নাকি আমার জন্মস্থান। সুন্দরবন অঞ্চল তো বাঘ আর সাপের জন্য চিরকাল বিখ্যাত। চেনা পরিচিতদের কাছে দি রয়্যাল বেঙ্গল টাইগার আর অজগরের গল্প শুনে শুনে আমার ছোটবেলার একটা অংশ কেটেছে। হয়তো সুন্দরবনে খুব অল্প সময় কেটেছে বলেই এই দুইজনের সাথে মুখোমুখি সাক্ষাৎ হয়নি। ছোটবেলায় যেসব ঘটনার কথা শুনেছি তার কিছু কিছু মনে দাগ কেটে গেছে। এই বয়সে এসে মাঝে মাঝে স্মৃতির পাতা উল্টাতে ভারী ভালো লাগে। অনেক ঘটনা স্মৃতিতে ভাসে। কখনো কখনো ভাবি, সত্যি কি ঘটেছিল না নিছকই আমার কল্পনা। কিন্তু সত্যতা নির্ণয় করার উপায় নেই। যারা বলতে পারতেন তারা তো কবেই ইহজগতের মায়া ত্যাগ করে আমায় একলা রেখে চলে গেছে। প্রাপ্তি শুধুই দুঃখ ভারাক্রান্ত মন। ছোটবেলায় শুনতাম সুন্দরবনে অজগরের দেখা পাওয়া ছিল খুবই সহজ। তেমনি একটি ঘটনা এখানে তুলে ধরছি। একটি মাঠের এক প্রান্তে বসে অসম বয়সী কিছু লোকজন গল্প করছে। কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে মোটা কাঠের গুঁড়ির মতো কিছু দেখে দলের মধ্যে থেকে কম বয়সী একজন ঢিল কুড়িয়ে নিয়ে ছুটছিল কাঠের গুঁড়িটাকে লক্ষ্য করে। হয়তো অকারণে টিপ প্র্যাকটিস করছিল। খানিক পরে কাঠের গুঁড়িটা হালকা নড়ে উঠতেই সবাই দে দৌড়। যে কাঠের গুঁড়ির এত কাছে বসে পরম নিশ্চিন্তে তারা গল্প করছিল, আদতে তা ছিল অজগর সাপ। এ তো গেল অজগর সাপের কথা। এছাড়াও কত ছোট বড় সাপের গল্প শুনেছি যাদের মানুষের ঘরে আনাগোনা লেগেই থাকতো। ফরেস্টে আমাদের ঘর বলতে এখনকার দিনের কাঠের বাংলোকে বোঝায়। অনেকগুলি মোটা মোটা কাঠের খুঁটির উপর কাঠের পাটাতন পেতে বানানো হতো ঘরের মেঝে। চারিদিকের দেওয়াল ছিল কাঠের, তবে ছাদ ছিল ত্রিভুজাকৃতি কাঠের বিমের ওপর টিন দেওয়া। সামনে পেছনে দুটি বারান্দা আর তার মাঝে দুটি ঘর। রান্নাঘর আর স্নানের ঘর ছিল বেশ কিছুটা দূরে, কিন্তু কাঠের খুঁটির ওপর নয়। মা দিনের আলো কমে আসার আগেই রান্না শেষ করে সমস্ত খাবার তুলে নিয়ে আসত। আর সামনে পেছনে বারান্দার সাথে ছিল নিচে নামার জন্য কাঠের সিঁড়ি। সামনের বারান্দায় সেই সিঁড়ি গিয়ে মিশত একটি পায়ে চলা মেঠো রাস্তায়। সেই মেঠো কাঁচা রাস্তাটির অপর দিকে ছিল বিশাল মাঠ, যেখানে দিনের বেলায় গরু ছাগল চলত, রাতের বেলায় শেয়াল বনবিড়াল আর মাঝে সাঝে অন্য বুনো জন্তু।
এদের সাথে আমাদের কল্পনার জগতে আর বড়দের শাসনের জগতে ঘুরে বেড়াতো একানড়ে শাকচুন্নির মতো ভূতেরা। অসংখ্য গাছগাছালিতে ঘেরা সবুজের মাঝে শান্ত পরিবেশের মধ্যে ছিল আমাদের সেই টিনের চালের একতলার কাঠের বাংলোগুলি। সেই সময় মানুষের সংখ্যা ছিল কম, বন্যপ্রাণী ছিল বেশি। ঘর থেকে কিছুটা গেলেই দেখা মিলত ঘন জঙ্গলে, যেখানে শেয়াল, বনবিড়াল সহ অনেক বন্য প্রাণীর বাস। সেই জন্য রাতে আমাদের ঘরের বাইরে যাওয়া বারণ ছিল। আমরা ভয়ে অবাধ্য হওয়ার কথা ভাবতেও পারতাম না। তখন বিদ্যুৎ ছিল না, ছিল লম্ফ বা কুপি আর হারিকেন। এদের সাহায্যে অন্ধকার যেটুকু দূর করা যায়। দিনের বেলায় সামনে মাঠ থাকায় গরু বাছুরদের হাম্বা হাম্বা ডাক আর গরু চড়াতে আসা রাখালদের কথা মাঝে মধ্যে শোনা যেত। কিন্তু সন্ধে হতেই মুখর হয়ে উঠত পরিবেশ। শুরু হতো চারপাশে কত রকম শব্দের আনাগোনা। সন্ধে হতেই শুরু হতো ঝিঝি পোকার এক টানা গান, সাথে অন্যান্য পোকারাও আসর জমাত। রাত বাড়ার সাথে সাথে কুতুম পেঁচার ডাক কিংবা নাম না জানা কোনো পাখির ডাক আর ডানা ঝাপটানোর শব্দে আমার ছোট্ট বুক হিম হয়ে যেত। সেই পরিবেশ যেন ভূতের গল্প, রূপকথার জন্মদাতা। আর আমরাও সহজ সরলভাবে বিশ্বাস করতাম সেই সব গল্প, একমাত্র পরিবেশের গুণে। মায়ের মুখে অনেকবার শুনেছি আর দেখেওছি যে প্রায়শই ঘরে সাপ ঢুকত। ঘরের ভেতর ঢুকে সাপ ছাদের বিমের ওপর কুণ্ডলি পাকিয়ে বসে থাকত। নেংটে ইঁদুর ঘরে থাকলে সেই ইঁদুর খাবার লোভে এমন একটি বিষধর সাপকে সেই বিমের উপর থেকে ঝুলে থাকতে দেখে বাবা গুলি করে মেরেছিল। আমাদের ছোটবেলায় একটা গল্প লোকে মুখে ঘুরত, তা হলো সাপের মণি। যে সাপের মণির দেখা পাবে অবশ্যই সাপের মাথায়, সে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। আর হাতে পেলে তো কুবেরের ধন পাওয়া। কথিত আছে রাবণ নাকি কুবেরের কাছ থেকে এই মণিটি কেড়ে নিয়েছিলেন। বর্তমান সময়ে যখন দুনিয়ার সমস্ত খবর ইন্টারনেটের মাধ্যমে যাচাই করে নেওয়া যায়, বাচ্চারাও এইসব আজগুবি গল্প বিশ্বাস করবে না। কিন্তু সেই সময় অনেকেই বিশ্বাস করত, এমনকি কোনো কোনো ঘরের বয়োজ্যেষ্ঠরাও বিশ্বাস করতেন। আমাদের এলাকায় একবার একদল বেদে বেদেনী এসেছিল। এই বেদেনীরা যে শুধু সাপ ধরত তা নয়, শিকড় বাকড়ও সংগ্রহ করত বন বাদর থেকে। শিকড় বাকড় আর নাগমণি বা সাপের মণি বিক্রি করত জীবিকার প্রয়োজনে। একবার এইরকম একটি বেদের দল আমাদের প্রতিবেশীর ঘরে এসেছিল। আমি ও আমার ছোট ভাই গিয়েছিলাম দেখতে। সেই কাকিমা একটি মাদুলি নিয়েছিলেন। সেই মাদুলির এমন গুণ যে বিষাক্ত সাপ কামড়ালেও কোনো বিষক্রিয়া হবে না। সেই বেদেরা একটি অতি আশ্চর্য বস্তু দেখিয়েছিল। বেদেদের মধ্যে একজনের কোমরে গোজা একটি পুঁটলির থেকে রং বেরঙের ছোট ছোট বেশ উজ্জ্বল কিছু পুঁতি তার হাতে নিয়ে আমাদেরকে দেখিয়েছিল। সাথে জানিয়েছিল ওইগুলোই নাকি সাপের মণি, যা সহজে পাওয়া যায় না।
সে বহু বছর ধরে বনে ঘোরাঘুরি করে বহু প্রচেষ্টার ফলস্বরূপ পেয়েছে। আমরা ছোটরা খুব আগ্রহ নিয়ে দেখেছিলাম, কিন্তু বড়রা তেমন উৎসাহ দেখায়নি। এ তো গেল সাপের কথা। এবার আসি বাঘের গল্পে। আমাদের বাড়ির সামনেই ছিল খুব বড় একটা মাঠ। মাঠে অনেক গরু চড়ত। কখনো কখনো শুনতাম সেই মাঠ থেকে বাঘ গরু নিয়ে যেত। এই হলো সুন্দরবন। বাঘ আর সাপ দুই মানুষের জমদূত। এদেরকে নিয়েই বাস করত লোকজন। একদিন মা নদী থেকে জল আনতে গেছে। নদী আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, জঙ্গলের একটু ভেতরে, চেকপোস্ট পেরিয়ে। সবটাই মাটির রাস্তা। একটু বৃষ্টি হলেই কাদা জমে যেত। ছোট্ট অবুঝ আমি বায়না করেছিলাম মায়ের সাথে যাব, কিন্তু কলসি কাঁখে নিয়ে মা আমাকে কিভাবে নিয়ে যাবে ওই বনের ভেতর? অত শত বোঝার বয়স সেটা নয়। মা নিয়ে গেল না দেখে প্রথমে বাড়ির সামনের কাঠের বারান্দাতে বসে কাঁদতে শুরু করি। কাঁদতে কাঁদতেই আমি সিঁড়ি দিয়ে কিছুটা নেমে এসে সিঁড়ির শেষ ধাপে বসে কাঁদতে থাকি। এক পর্যায়ে সিঁড়িতেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ি। সিঁড়ি দিয়ে নেমে মেঠো রাস্তা পেরিয়ে সামনের সেই মাঠ যেখানে গরুরা ঘাস খাচ্ছিল, সেখান থেকে বাঘ এসে গরু নিয়ে গিয়েছে। আর আমি তখন সিঁড়িতে বসে গভীর ঘুমে অচৈতন্য। আমার ছোটবেলার এক ভয়ানক আতঙ্কের স্মৃতি ওর নাম। আবছা আবছা মনে পড়ে সেই ভয়ানক দিনগুলোর কথা। সময়টা ছিল বর্ষাকাল। যতদূর মনে পড়ছে খুব সাধারণভাবেই বৃষ্টি শুরু হয়েছিল, যেমনটি হতো প্রতি বর্ষাকালে। টিনের চালের ওপর বৃষ্টির জল পড়ে সারা দিন রাত ঝমঝম আওয়াজ। ধীরে ধীরে বৃষ্টির তাণ্ডব বেড়েছিল। একটানা ভারী ও প্রবল বৃষ্টিতে আশেপাশের জল জমছিল। আমরা বারান্দায় দাঁড়িয়ে দেখতাম জল কেমন করে ধীরে ধীরে আশপাশ থেকে এসে আমাদের বাড়ির সামনের খেলার মাঠে জমছিল। সাথে চারপাশের পথঘাটও কেমন করে জলে ভরে গিয়েছিল। ওই সময় একদিন হঠাৎ মাঝরাতে অনেক লোকজনের আতঙ্কিত চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল আমাদের। বাড়ির বারান্দায় এসে যে দৃশ্য দেখেছিলাম তা এই বয়সেও বিভীষিকা বলে মনে হয়। আমি এখনো এই বয়সেও চোখ বন্ধ করলে পরিষ্কার দেখতে পাই সেই ভয়ঙ্কর দৃশ্যপট। চারপাশে চাপচাপ অন্ধকারের মধ্যে শুধু জলের শব্দ আর জলের শব্দ। সেই এক বুক প্রায় কালো অন্ধকার জলের মধ্যে থেকে একদল লোকজন জল ভেঙে এগিয়ে আসছে। এই সব লোকজনেরা আতঙ্কিত স্বরে কথা বলতে বলতে আমাদের বাড়ির সামনে দিয়ে চলে গেল। কোথায় যে গেল তার এত বছর পর মনে করতে পারছি না। সেই রাতে জল যে ফুলে ফেপে কি ভয়ঙ্কর রূপ নেয় তার সাথে আমার প্রথম পরিচয়। বাবা মায়ের মুখে স্পষ্টত দুশ্চিন্তার ছাপ ছিল। লোকেরা নদীর জল উপচে পড়ে আসন্ন বন্যার ইঙ্গিত দিয়ে চলে গিয়েছিল। উঁচু জায়গায় আশ্রয়ের খোঁজে যাচ্ছিল তারা। পরদিন ঘুম ভেঙে কাঠের বারান্দায় গিয়ে আরো ভয়ানক দৃশ্য দেখেছিলাম। এখন সেসব দৃশ্য বর্ষাকাল এলেই টিভিতে দেখতে পাই, কিন্তু যারা ওই পরিবেশে থেকেছে একমাত্র তারাই কেবল এর ভয়ানক দিকটা অনুধাবন করতে পারবে।
চারপাশে শুধু জল, অথই জল। আমাদের বাড়ির সামনের সেই বিশাল মাঠ যেন ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেছে। মাঠের মাঝখানে একটা কদম গাছ ছিল, যার নিচে গরু ছাগল চড়ে বেড়াতো, মানুষ যাতায়াত করত। সেই গাছ ঠিকই আছে, কিন্তু অর্ধেকটা জলের মধ্যে অদৃশ্য। সেই আধডোবা কদম গাছটা ছাড়া মাঠের আর কোনো অস্তিত্ব নেই। সাগরের মতো এরও কোনো কূল কিনারা নেই। সেই জলের স্রোত কি ভয়ঙ্কর! মাঝে মাঝেই বড় বড় গাছপালা, বাড়ি ঘর সমস্ত কিছুই সেই জলে এক দিগন্ত থেকে ভেসে আসছে আর কোনো এক দিগন্তে মিলিয়ে যাচ্ছে। এখনো সেই বন্যার ভয়ঙ্কর স্মৃতিতে চোখে ভাসে জলের তোড়ে একটা টিনের ছোট ঘর ভেসে যাওয়া। সেই ঘরের ওপরে ৩-৪ জন লোক বসে সমানে আর্তচিৎকার করে যাচ্ছে, বাঁচার শেষ প্রচেষ্টা। কিন্তু সেই করাল সর্বগ্রাসী জলে কারোরই যাওয়া যে অসাধ্য। তাদের যে কি দুর্গতি হয়েছে ভাবলে এখনো আমার ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমরা থাকতাম বন্যপ্রাণী সংকুল এলাকায়। সেই বন্যায় বন্যপ্রাণীরাও রেহাই পায়নি। শুধুমাত্র ব্যাঙ, কেঁচো, পোকামাকড় নয়, আমাদের সেই কাঠের বারান্দায় উঠে এসেছিল সাপ কুকুর। সেই অথই জলে সমুদ্রের জলের মতো স্রোত। অনেক রকম বন্য প্রাণী আর গৃহপালিত পশুদের ভেসে যেতে দেখেছিলাম একটা বিশাল বড় মোষ প্রাণপণে কোনোভাবে সাঁতরে জল কেটে বেরিয়ে আসার চেষ্টা করেও পারল না, জলের তোড়ে ভেসে গেল। পরে জেনেছিলাম যে আমাদের বাড়ি থেকে কিছু দূরে যে নদীটি ছিল, যেখানে মা রোজ জল আনতে যেত, সেই সরু নদী ফুলে ফেঁপে আদিগন্ত বিস্তৃত সমুদ্র হয়ে দাঁড়িয়েছিল। বন্যার জল যখন নেমে গেল, তখন এলাকার সবার ঘরে জ্বালানি আর খাদ্যের অভাব দেখা গিয়েছিল। কেউই তো এইভাবে বন্যার জন্য প্রস্তুত ছিল না। বাবা মা বন্যার আগে রান্নাঘর থেকে জিনিসপত্র কিছু কিছু উঠিয়ে এনেছিল, কিন্তু সবকিছু তো আর নিয়ে আসা যায় না। যেমন রান্নাঘরের মেঝেতে তৈরি করা মাটির উনুন। যতদূর আবছা আবছা মনে পড়ে, সর্ষের তেলের টিনকে কেটে তার উপর ইট রেখে উনুন বানানো হয়েছিল। বিশেষ সাবধানতা নেওয়া হয়েছিল যাতে ঘরের কাঠের মেঝেতে আগুন না লাগে। জল কমতে থাকলে জলের তোড়ে ভেসে আসা সদ্য মৃত হরিণ পাওয়া গিয়েছিল পাড়ারই কারো ঘরের কাছে। আশেপাশের বাড়ির সবাই মিলে ভাগ করে নেওয়া হয়েছিল। হরিণের মাংস নাকি খুব সুস্বাদু, কিন্তু এত বছর পরে সেই মাংসের স্বাদ কেমন ছিল মনে পড়ে না। জল কিছুটা কমে গেলে বন দপ্তর থেকে হাতিতে করে আমাদের জন্য খাদ্যদ্রব্য পাঠিয়েছিল। বাড়ির সামনে যেসব পথ দিয়ে লোকজন যাতায়াত করত, সেসবের তখন অস্তিত্ব নেই, সবই জলের তলায় হারিয়ে গেছে। হাতির পিঠে মালপত্র নিয়ে জল ভেঙে ভেঙে আসা, সে এক অদ্ভুত দৃশ্য। সেই দৃশ্যটি আমার ছোট্ট মনকে নাড়িয়ে দিয়েছিল। মায়ের স্মৃতিকথা এখানেই শেষ হলো। শীঘ্রই ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকুন। একান্ত অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার।